আইএসএল 2026-এর প্রথম ম্যাচে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে 2-0 গোলে হারিয়ে তাদের আইএসএল অভিযান শুরু করলো। কিন্তু ম্যাচ জিতলেও কিছু প্রশ্নচিহ্ন অলরেডি থেকে গেছে, সেটাই আলোচনা করব এই ভিডিওতে। তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। যেরকমটা আমি প্রেডিক্ট করেছিলাম, মোহনবাগান ফরমেশন 90% কিন্তু সেম ছিল, শুধুমাত্র চেঞ্জ ছিল লিস্টন কোলাসো খেলছিল রাইট উইংয়ে এবং রবসন রবিনো খেলছিল চিরাচরিত লেফট উইংয়ে। এবং এখানে সার্জিও লোবেরা নতুন কিছু করার একটা ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন। বহুদিন কম্পিটিটিভ ফুটবল না খেলার জন্য মোহনবাগান এবং কেরালা দুটো টিমই দুজনকে কিন্তু দেখে নিচ্ছিল। যদি আমরা স্ট্যাটস দেখি তাহলে মোহনবাগানের ফরে ছিল 70% এবং কেরালা তাদের বল পজিশন ছিল 30%। কিন্তু বল পজিশন বেশি থাকা সত্ত্বেও মোহনবাগানের যে পাসগুলো সেইগুলো প্রায় ব্যাক পাস ছিল, নাহলে ডায়াগোনাল পাস হচ্ছিল, কারণ কেরালা মিডফিল্ডে তাদের ব্লকিং অনেক বেশি করে রেখেছিল। সেজন্য তারা মিডফিল্ড পেনিট্রেট করতে মোহনবাগানে কিন্তু অনেকটাই বেশ বেগ পেতে হচ্ছিল। আমরা যদি মোহনবাগানের প্লেয়ার্সদের নিয়ে আলোচনা করি তাহলে আমি ভালো খারাপ এই দুটো সাইড নিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো। দেখো, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই আপুইয়া রালতে। তিনি যেরকম ভাবে নিচ থেকে ওপর অব্দি দুর্দান্ত ফুটবল খেলেছেন এই ম্যাচে, ধরাছোঁয়ার বাইরে, আউট অফ স্পিচ আমি অনেস্টলি বলছি। এমনকি যখন আমি ওয়াচ অলং করছিলাম তখন আপুইয়া মাঝে মধ্যে আলবার্তো রড্রিগেজ এবং মেহতাব সিং এর মিডিলে অ্যাজ এ এক্সট্রা সেন্ট্রাল ব্যাক হিসেবে কাজ করছিল এবং পরক্ষণেই তিনি চলে যাচ্ছিলেন স্ট্রাইকারের পজিশনে, যেখান থেকে তিনি নিজেই বল ক্রিয়েট করে শট নিচ্ছিলেন অপোনেন্ট গোলকিপারকে উদ্দেশ্য করে। এবং আপুইয়াকে ছাড়া যদি সেকেন্ড বেস্ট প্লেয়ারের কথা আমি বলি অন দ্য ফিল্ড, তিনি ছিলেন রবসন রবিনো। দেখো, রবসনকে আমি আগেও বলেছি যে তিনি ফিট নয়, আমরা রবসনকে দেখতে চাই বসুন্ধরা কিংসের রবসন যেরকমভাবে তিনি খেলেছিলেন, কিন্তু ফাইনালি সেই রবসনকে আমরা ফিরে পেতে চলেছি। এই ম্যাচে তিনি যেরকমভাবে ফুটবল খেলেছেন, এক কথায় দুর্দর্শ। যেরকমভাবে তার টাচ, তিনি যেরকমভাবে লেফট উইং থেকে বাঁ প্রান্তিক দৌড় তিনি করছিলেন এবং পেনিট্রেট করে ঢোকার চেষ্টা করছিলেন, শট নিচ্ছিলেন, তারপরে যেরকমভাবে ভলিতে তিনি বল রিসিভ করছিলেন, টাচগুলো দেখাচ্ছিলেন, আমার তো তাকে দেখে প্রচণ্ডভাবে ফিট মনে হয়েছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজও অনেক বেশি রিফ্রেশ এবং তার যেই টাচগুলো সেগুলো দুর্দান্ত ছিল আজকের পুরোটা ম্যাচে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যার কথা বলতে হবে তিনি হচ্ছেন দিমি পেত্রাতস। দেখো, দিমি পেত্রাতসের উপরে সবার নজর ছিল, আমাদের সব ফ্যান বেসের উপরে, যারা যারা মাঠে খেলা দেখতে গেছিল, যারা কম্পিউটারে বসে বা ফোনে খেলা দেখছিল, সবার নজর ছিল দিমি পেত্রাতসের উপরে। কিন্তু দিমি কি ডেলিভার করতে পারলো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখো, দিমির পজিশন যেরকম ছিল অ্যাটাকিং মিডফিল্ড হিসাবে লোবেরা খেলাচ্ছিলেন, যেটাতে আমরা দিমিকে অলরেডি খেলা দেখেছি, নিজেকে দিমি বলে প্রমাণ করেছেন এই পজিশনে খেলেই। কিন্তু আজকের ম্যাচে আমি বলবো দিমি যেহেতু আগের মরশুমে প্রচণ্ডভাবে অফ ফর্মে ছিলেন এবং তিনি তার কনফিডেন্স একদম তলানিতে ঠেকে গেছিল, সেখান থেকে দিমি এই ম্যাচে অনেকটা বেটার পারফর্ম করেছেন আমি বলবো। এবং যতটুকু করার চেষ্টা করেছেন আরও ইমপ্রুভ হতে পারে অবশ্যই, সেটা আমরা যত ম্যাচ যাবে অবশ্যই তার মধ্যে আমরা আশা করব যে তিনি আরও বেটার ফুটবল খেলবেন। কিন্তু আজকের ম্যাচ অনুযায়ী, ফার্স্ট ম্যাচ অনুযায়ী আমি বলবো দিমি পেত্রাতস খুব ভালো ফুটবল খেলেছেন। যদিও তিনি গোল পেতে পারতেন ফার্স্ট ম্যাচ অনুযায়ী, একটা সুযোগ কিন্তু ক্রিয়েট তিনি করেছিলেন, যদিও তিনি গোল নিজে না করতে পারলেও গোল তিনি কিন্তু করিয়েছেন এবং একটা অ্যাসিস্ট আজকে তিনি দিয়েছেন। এবার যদি আমরা নেগেটিভ সাইডের প্লেয়ারদের কথা বলি, যাদের খেলা আমার আজকে খুব একটা ইমপ্রেসড হয়নি, আমাকে ইমপ্রেস করেনি, তিনি ফার্স্টের নাম হচ্ছে শুভাশিস বোস, দ্য ক্যাপ্টেন অফ মোহনবাগান। দেখো, প্রথম থেকেই আমি বলছি শুভাশিস বোসের ফর্ম একদমই ডাউনওয়ার্ডস, আগের মরশুম থেকে সেটা আমাদের নজরে এসছে। সেটা হতে পারে বয়সকালীন একটা ফ্যাক্টর হতে পারে বা অন্য কিছু, কিন্তু আমার মনে হয় মেজরিটি বয়সের ব্যাপারই। তিনি বল নিয়ে অতটা স্বাচ্ছন্দ্য নয়, সেই জন্য তাকে ফার্স্ট হাফে থেকে সেকেন্ড হাফে সাবস্টিটিউট করে দেওয়া হয় সেকেন্ড হাফের শুরুতেই। এবং তারপরে হচ্ছে যে পুরনো শুভাশিসকে আমরা যেরকম দেখেছি যে তিনি বল ফেলে উইং দিয়ে দৌড়ে যান এবং সেখান থেকে ক্রস করেন বা আর তার টাচগুলো অসাধারণ হয়, সেই সব কোনোটাই জিনিস কিন্তু আমরা দেখতে পাইনি এই ম্যাচে। এবং নেক্সট প্লেয়ারের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে লিস্টন কোলাসো। দেখো, লিস্টন কোলাসোকে একটা অনভ্যস্ত পজিশনে খেলতে দেওয়া হয়েছে, লোবেরা তাকে খেলিয়েছেন এই ম্যাচে দেখার জন্য যে তিনি কীরকম ওয়ার্ক করেন। জেনারেলি সেই জায়গাটা মনবীর সিং খেলে থাকেন, কিন্তু লিস্টন কোলাসো এই ম্যাচে কি ভালো পারফর্ম করলো? দেখো, ভালো পারফর্ম করেছে যতক্ষণ তিনি তার পজিশনে থেকে বাইরে গিয়ে নর্মাল তার সেকেন্ড হাফে যখন তিনি সেকেন্ড স্ট্রাইকার এসে খেলেছেন, কিন্তু ফার্স্ট হাফে তিনি কিছুই করতে পারেননি। আরেকটা প্রবলেম লিস্টন কোলাসোর কিন্তু থেকে গেছে, সেটা হচ্ছে যে বল ধরে বেশিক্ষণ বল হোল্ড করে, যতক্ষণ তোমার সামনে 3-4 জন প্লেয়ার চলে আসছে তারপরে তিনি বল ছাড়ছেন না এবং ফলস্বরূপ তিনি বলটাকে লুজ করে দিচ্ছেন। তো এই জিনিসগুলো যদি তিনি সলভ করতে পারেন তাহলে আমার মনে হয় লিস্টন কোলাসো আবার তার ফর্ম কিন্তু ফেরত পেতে পারে। এবার কেরালাকে নিয়ে যদি বলি, ওরাও কিন্তু চান্সেস ক্রিয়েট করেছিল, একটা ভুল পাস থেকে
যদিও ওদের স্ট্রাইকার বার্তেমিউ সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি, কারণ হচ্ছে আমাদের কাছে রয়েছে বিশালকে, তিনি ঝাঁপিয়ে পড়ে বলটাকে তালুবন্দি করেন এবং আমাদেরকে ফার্স্ট গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেন। এবং ফাইনালি যেরকমভাবে ম্যাচ এগোতে থাকে, ফার্স্ট হাফে সবকিছু ঠিকঠাক চলছিল, আক্রমণ হচ্ছিল, কর্নার কিক হচ্ছিল, কিন্তু কর্নার থেকে আমরা সেরকম কিছু কাজে লাগাতে পারিনি। আই গেস আমার যেটা মনে হলো যে বারবার দিমিকে দেওয়ার পরিবর্তে আমরা যদি রবসন রবিনো বা আমাদের কাছে অনিরুদ্ধ থাপা রয়েছে তাদেরকে যদি বল দেওয়া যেতে পারতো, তাহলে মনে হয় আমার অনেক বেটার চান্সেস আমরা ক্রিয়েট করতে পারতাম। রাদার আমরা 8 থেকে 10টা কর্নার পেয়েছিলাম, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারিনি। কিন্তু এরপরে ফাইনাল যে সুযোগটা এলো সেটা হচ্ছে 35 মিনিটে আপুইয়ার পাস থেকে বলটা গেল দিমি পেত্রাতোসের কাছে, একটা সুন্দর থ্রু পাস ছিল পায়ের মাঝখান থেকে, এবং দিমি পেত্রাতোস একটা কাটব্যাক করেন, সেখান থেকে জেমি ম্যাকলারেন 35 মিনিটে এগিয়ে দেন একটা সুন্দর গোল করে মোহনবাগানকে। এবং এই গোলের পরই মোহনবাগানের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল, এবং সেকেন্ড হাফে সেম ইন্টেন্ট নিয়ে মোহনবাগান তাদের খেলা কিন্তু শুরু করলো। যদিও একটা চেঞ্জেস অলরেডি হয়ে গেছে, আমরা মাঠে দেখতে পেলাম আমাই রানাওয়াড়েকে সুভাশিস বোসের পরিবর্তে, এবং এখানেই সার্জিও লোবেরার মাস্টার ক্লাস কিন্তু আমাদের নজর পড়ে। সেখানে তিনি 4-2-3-1 থেকে 4-3-3 এই ফরমেশনে চলে গেলেন। আমাই রানাওয়াড়েকে তিনি করে দিলেন অ্যাজ এ উইঙ্গার হিসেবে, এবং লিস্টেন কোলাসোকে তিনি তার সেই জায়গা থেকে সরিয়ে অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার হিসাবে বসিয়ে দিলেন। ভালো ফুটবল এবং অ্যাটাক এই দুটোই কিন্তু হচ্ছিল, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট গোল, যেটা সিকিওর 2 নম্বর গোলটা, সেটা কিন্তু আসছিল না। তো সেটার জন্য কিন্তু চিন্তা বেশ বাড়ছিল, কারণ অলরেডি 70 থেকে 75 মিনিট হয়ে 80 মিনিট হয়ে 85 মিনিটে ম্যাচ পৌঁছে গেছিল, এবং 80 মিনিটের পরে সার্জিও লোবেরা কিছু ফাইনাল চেঞ্জেস করেন। মেহতাব সিং দিমি এবং লিস্টনের পরিবর্তে তিনি নিয়ে আসেন টম অলরেড, সাহাল এবং মনবীর সিংকে। এবং শেষের দিকে যত সময় বাড়ছিল, মোহনবাগান মোস্ট প্রবাবলি শেষের দিকে আমি জানি না কি হয়, তাদের কনফিডেন্স হয়তো একটু নড়বড় করছিল, তারা মানে এলোমেলো ফুটবল খেলছিল। কেরালাও তারাও কিন্তু চেষ্টা করছিল যে যেহেতু 1 গোলের লিড, তারা মনে হচ্ছিল যে আমরা হয়তো গোল করে খেলাটাকে অন্তত ড্র কিন্তু করতে পারবো, এবং সেখানেই হচ্ছে লোবেরা যেই সাবস্টিটিউশন সেইগুলো কিন্তু কাজে এলো। 96 মিনিটে মোহনবাগানের হয়ে অনিরুদ্ধ থাপা সেট পিস থেকে একটা গোল করে দিলেন টম অলরেড, এবং এই গোলটা করে তিনি মোহনবাগানের জয়কে একদমই কনফার্ম করে দিলেন। দেখো, আমি তো প্রচন্ড পরিমাণে খুশি, যেরকম ভাবে মোহনবাগান এতদিন পর সার্জিও লোবেরার আন্ডারে এত সুন্দর একটা ফুটবল উপহার দিয়েছে। যদিও আমি ভেবেছিলাম গোল সংখ্যা আরো বেশি হলে বেটার হতো, মোটামুটি 3 গোল বা 4 গোল, নিহাত 5 গোলও কিন্তু হতে পারতো, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ম্যাচ সবে শুরু, আইএসএল সবে শুরু। নেক্সট ম্যাচ 23 তারিখ চেন্নাইয়ের এগেনস্টে দেখা হচ্ছে মোহনবাগানের সাথে, এবং সেদিনও ওয়াচ অ্যালংয়ে আমি উপস্থিত থাকবো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখা হচ্ছে পরের ওয়াচ অ্যালংয়ে খুব শিগগিরই।